আসসালামু আলাইকুম। পীরগঞ্জ সরকারি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁয়ের মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। আর ক্লাস পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ ঠাকুরগাঁ। আশা করি পুরোটা ক্লাসে তোমরা মনোযোগী থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ জানব। প্রথমেই পৌরনীতির ক্রমবিকাশ সম্পর্কে জানব। প্রথম ক্লাসে তোমাদের পৌরনীতি সম্পর্কে পড়িয়েছিলাম, পৌরনীতির ধারণা দিয়েছিলাম। সেখানে তোমাদের জানানোর চেষ্টা করেছিলাম যে পৌরনীতি বিষয়টি কী, পৌরনীতির উৎপত্তি কিভাবে হলো, আজকে সেটি জানব। গত ক্লাসে বলেছিলাম যে পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, এবং সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, যা তোমরা গত ক্লাসে জেনেছ। উৎপত্তি এবং ক্রমবিকাশের আগে পৌরনীতির নামকরণ কিভাবে হলো সেটি সম্পর্কে একটু আলোচনা করব। প্রাচীন ভারতে এই নগর রাষ্ট্রগুলোকে বলা হতো পুর বা পুরী। বর্তমানের সময়েও অনেক জেলা উপজেলার নাম পুর বা পুরী শব্দটি যুক্ত রয়েছে, যেমন রংপুর, দিনাজপুর, সৈয়দপুর। এরকম পুর শব্দ দ্বারা নগরকে বোঝানো হতো প্রাচীন ভারতে। এবং এই পুর এবং পুরী এর অধিবাসীকে বা এর নাগরিককে বলা হয় পুরবাসী। অর্থাৎ এই পুরে যারা বসবাস করে তাদেরকেই আমরা পুরবাসী বলতাম। প্রাচীন ভারতে এই পুরবাসীর বা পুরের অধিবাসীদের জীবন কার্যাবলী সম্পর্কিত যে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে বা যে ডিসকোর্স বা আলোচনার উৎপত্তি হয়েছে তাকেই আমরা পৌরনীতি বলে থাকি। অর্থাৎ এই পুর বা পুরী শব্দ থেকে পৌরনীতিটির উৎপত্তি হয়েছে। পুর থেকে পৌর, আর নীতি শব্দের অর্থ যেখানে এই পুর বা পুরীর অধিবাসীদের সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের জীবন কার্যাবলী সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই আমরা পৌরনীতি বলে থাকি। এই প্রাচীনকালের পুর বা পুরী শব্দের থেকেই পৌরনীতি শব্দের উৎপত্তি ঘটেছে। তার আগে প্রাচীনকালে কিভাবে এই পৌরনীতি উৎপত্তি ঘটল সেটি সম্পর্কে একটু জানব। তার আগে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দেওয়া উচিত, সেটি হচ্ছে প্রাচীনকালে এখনকার সময় যে আমরা রাষ্ট্র ব্যবস্থাগুলোকে দেখি এরকম রাষ্ট্র ব্যবস্থাটি ছিল না। তখনকার রাষ্ট্র ব্যবস্থাটি ছিল নগর কেন্দ্রিক, অর্থাৎ ছোট ছোট কিছু নগর সে সময়ে ছিল। অর্থাৎ প্লেটো এরিস্টটলের যুগে, এখন থেকে 2500 বছর আগে, সে সময়টিতে ছোট ছোট কিছু নগর ছিল, যেমন নগরগুলোর নাম এথেন্স, স্পার্টা প্রভৃতি। এই অঞ্চলগুলো ছোট ছোট নগর ভিত্তিক ছিল এবং তখনকার সময় শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাটি ছিল সেটি হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ক্ষুদ্র পরিসরের ছিল এবং এখানে অনেক কম পরিমাণ নাগরিক ছিল। এই নাগরিকরা প্রত্যক্ষ গণতন্ত্রী ছিল। অর্থাৎ তখনকার সময়ে নাগরিকরা নিজেরাই বসে নিজেদের সিদ্ধান্ত নিত। যদিও তখন
নাগরিক ধারণাটি ছিল ক্ষুদ্র। এখনকার সময়ে নাগরিক বলতে আমরা যেটাকে বুঝি, তখনকার সময়ে নাগরিক ধারণা এমন ছিল না। তখনকার সময়ে নাগরিক বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারে এরূপ ব্যক্তিকে বোঝানো হতো। এর মধ্যে শুধুমাত্র সক্ষম পুরুষদেরকেই নাগরিক হিসাবে বলা হতো। নারী, পাগল, শিশু এরা নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত ছিল না। তখনকার সময়ে গ্রিক রাষ্ট্রচিন্তাবিদদের আলোচনার মাধ্যমে মূলত নাগরিকের ধারণা, নাগরিকের উৎপত্তি, নাগরিকের অধিকার বা রাষ্ট্র সম্পর্কিত ধারণাগুলোর উৎপত্তি ঘটে। তখন পৌরনীতি নামে এরকম কোনো হয়তো বিষয়ের ছিল না, কিন্তু তখনকার সময়ে তারা তাদের বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন রচনায় তারা এই নাগরিক সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছিল সেগুলোই আসলে পৌরনীতি এবং সুশাসন যে বিষয় আমরা এখন অধ্যয়ন করে থাকি সেটিরই প্রথম উৎপত্তি বলা যেতে পারে। যেমন তোমাদেরকে বলতে পারি প্লেটো গ্রিক একজন দার্শনিক। তিনি তার দ্য রিপাবলিক গ্রন্থে, তার একটি বিখ্যাত গ্রন্থ এটি, দ্য রিপাবলিক গ্রন্থে সর্বপ্রথম নাগরিকের ধারণা দেন। এক্ষেত্রে তিনি নাগরিকের শ্রেণীবিভাগ করেন এবং তিনি একটি কল্পিত আদর্শ রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করেন। পরবর্তীতে এরিস্টটল তার পলিটিক্স গ্রন্থে নাগরিক, পরিবার এবং রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্লেটো ও এরিস্টটল নাগরিক ও রাষ্ট্রকে তবে আলাদাভাবে চিন্তা করতে পারেননি। বর্তমানে নাগরিকের ধারণা এবং রাষ্ট্রের ধারণা, সরকারের ধারণা সবগুলো আলাদা আলাদাভাবে বিবেচনা করা হয়। কিন্তু প্লেটো এবং এরিস্টটলের প্রাচীন যুগে এই সময়টিতে তারা নাগরিক, রাষ্ট্র, সরকার এগুলোকে আলাদা হিসাবে বিবেচনা করেননি। এরপর প্লেটো এরিস্টটলের সময়ের নগর রাষ্ট্রের পতন ঘটলে রোমান সাম্রাজ্য এই নগর রাষ্ট্রগুলোকে দখল করে নেয় এবং ক্ষুদ্র নগর রাষ্ট্রের ধারণা থেকে বৃহৎ রাষ্ট্রের ধারণা সম্প্রসারিত হয়। রোমান রাষ্ট্রচিন্তাবিদ যেমন পলিবিয়াস, সিসেরো, দান্তে প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদগণ, তোমরা দেখতেই পাচ্ছ পলিবিয়াস, সিসেরো, এরা রাষ্ট্র সম্পর্কিত প্লেটো এবং এরিস্টটলের সময় যে নাগরিক বা রাষ্ট্র সম্পর্কিত যে ধারণা ছিল সেটিতে কিছু পার্থক্য নিয়ে তাদের আলোচনায় বা তাদের চিন্তায় পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন তারা রাষ্ট্র এবং নাগরিক দুটিকে আলাদা সত্তা হিসাবে সর্বপ্রথম অভিহিত করেন, যেটি এরিস্টটল এবং প্লেটো সেটিকে এক বলে অভিহিত করেছিলেন, কিন্তু রোমান রাষ্ট্রচিন্তাবিদগণ সেটিকে না গ্রহণ করে বরং রাষ্ট্র এবং নাগরিককে দুটি আলাদা সত্তা হিসাবে আলোকপাত করেছেন। এ বিষয়টি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে রোমান রাষ্ট্রচিন্তাবিদগণ রাষ্ট্রকে একটি বৈধ প্রতিষ্ঠান এবং নাগরিককে বৈধ বলে মত প্রকাশ করেন। তারা আরও বলেন যে রাষ্ট্রের নাগরিক হিসাবে নাগরিকরা বিভিন্ন ধরনের অধিকার ভোগ করবে এবং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রাষ্ট্রের হাতে। নাগরিক অধিকার এবং রাষ্ট্র এই তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় মূলত এই রোমান রাষ্ট্রচিন্তাবিদদের হাত ধরে। এরপরে তোমাদেরকে এগুলো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো প্রাচীন যুগে পৌরনীতির ক্রমবিকাশটি কিভাবে হলো সেটি সম্পর্কে আলোকপাত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে পৌরনীতি যে বিষয়টি নিয়ে আলোচনা করে। আগেই তোমাদেরকে বলেছি যে নাগরিক জীবন নিয়ে পৌরনীতি আলোচনা করে, নাগরিকদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করে, রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করে। এই অবস্থাটি প্রাচীন যুগে কীরকম ছিল বা প্রাচীন যুগের রাষ্ট্রচিন্তাবিদরা কিভাবে এটাকে ব্যাখ্যা করত সেটি তোমাদের এতক্ষণ জানালাম। এবারে আসা যাক একটু মধ্যযুগে যারা রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন তারা নাগরিক সম্পর্কে কী ধারণা পোষণ করতেন এবং তাদের রাষ্ট্র সম্পর্কিত চিন্তাগুলো কী ছিল। তোমাদের প্রথমেই বলি
যে মধ্যযুগ ছিল মূলত ধর্মভিত্তিক একটি যুগ। এ সময়টিতে ধর্মের প্রভাব ছিল সবচেয়ে বেশি। সে সময়ে তোমরা জেনে থাকবা যে যাজক শ্রেণী এবং রাজাদের মধ্যে প্রায়শই যুদ্ধ হতো শুধুমাত্র এই ধর্মকে কেন্দ্র করেই। ঠিক তেমনি তখনকার সময়ে যারা রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন তারাও এই তাদের রাষ্ট্রচিন্তায় ধর্মকে ব্যবহার করেছেন। তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন সে ব্যাখ্যা বিশ্লেষণেও ধর্মের প্রভাব, প্রত্যক্ষ প্রভাব ছিল। তারা রাষ্ট্রকে সবসময় তারা একটি সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে তারা ব্যাখ্যা দিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে তথ্যগুলো দিয়েছেন, নাগরিকের অধিকার সম্পর্কিত যে তথ্যগুলো দিয়েছেন, সে তথ্যগুলোর মধ্যে ধর্মের প্রত্যক্ষ ভাব পরিলক্ষিত ছিল। এজন্য বলা যায় যে তাদের কোনো মৌলিক বা সৃজনশীল চিন্তা রাষ্ট্র সম্পর্কিত ছিল না। তারা ধর্মকে ব্যবহার করে, ধর্মকে কেন্দ্র করে তারা তাদের তথ্যগুলো দিয়েছিলেন। এক্ষেত্রে যে দার্শনিকদের হাত ধরে মূলত পৌরনীতির ওই সময়টিতে বিকাশ ঘটেছিল, তাদের মধ্যে অন্যতম দার্শনিক হচ্ছেন সেন্ট টমাস অগাস্টিন, সেন্ট টমাস অ্যাকুইনাস এবং মার্সেলীয় প্রভৃতি। এই দার্শনিকগণ তাদের রাষ্ট্র সম্পর্কিত ধারণা, নাগরিক সম্পর্কিত ধারণা, নাগরিকের কার্যাবলী সম্পর্কিত ধারণা প্রভৃতিতে তারা যে তথ্য উপাত্ত দিয়েছেন এবং যে চিন্তা দিয়েছেন বা যে থটগুলো দিয়েছেন, সেগুলোর বেশিরভাগ থটেই ছিল ধর্মকেন্দ্রিক। এরপর ধর্ম এবং রাজনীতিকে পৃথক করে মধ্যযুগের শেষভাগে এবং আধুনিক যুগের প্রারম্ভে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যাকে জনক বলা হয়, নিকোলা ম্যাকিয়াভেলি, তিনি সর্বপ্রথম ধর্মকে রাজনীতি থেকে বা রাষ্ট্র থেকে আলাদা বলে মত পোষণ করেন এবং নিকোলা ম্যাকিয়াভেলি রাষ্ট্রের যে ধারণা ছিল এর আগে, সেই ধারণা থেকে বের হয়ে এসে তিনি জাতিরাষ্ট্রের কথা বললেন যে জাতির ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। এজন্য নিকোলা ম্যাকিয়াভেলিকে জাতিরাষ্ট্রের জনক বা ন্যাশন স্টেটের জনক হিসেবে বলা হয়ে থাকে। ষোড়শ শতাব্দীতে নিকোলা ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম এ বিষয়ে আলোকপাত করেছিলেন। তিনি এক্ষেত্রে নাগরিকের অধিকার, কর্তব্য এবং শাসন ব্যবস্থা পরিচালনার জন্য রাজার ক্ষমতা সম্পর্কে আলোকপাত করেছিলেন, রাষ্ট্রের ক্ষমতা সম্পর্কে আলোকপাত করেছিলেন। বর্তমান সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি, সে রাষ্ট্র ব্যবস্থাটি মূলত এই জাতিরাষ্ট্র। বর্তমানে আধুনিক যুগে যত রাষ্ট্র রয়েছে সবগুলোই জাতিরাষ্ট্র। এরপরে মধ্যযুগে বিভিন্ন সময়ে ইউরোপ মহাদেশে বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন ধারণার ক্রমবিকাশ ঘটতে থাকে। এর মধ্যে একটি চুক্তির বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ওয়েস্টফেলিয়ার চুক্তি 1848 সালে। এটি ইউরোপে চুক্তিটি সম্পাদিত হয়। এই চুক্তি নাগরিকতা সম্পর্কিত ধারণার নব্য সূচনা দিয়েছিল। এছাড়া রাষ্ট্র সম্পর্কিত যে পূর্বতন যে ধারণাগুলো ছিল সেই ধারণার বিলুপ্ত ঘটে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত হয়। কিন্তু এতদিন থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বা নাগরিক সম্পর্কে, নাগরিকের কার্যাবলী সম্পর্কে, নাগরিক অধিকার সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা হলেও এই বিষয়টি যে একটি বিষয় বা একটি সাবজেক্ট বা একটি ডিসকোর্স হিসাবে স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হবে, এরকম ধারণা আরও অনেক পরে বিকশিত হয়। যেমন বলা যেতে পারে সাবজেক্ট বা বিষয় হিসেবে পৌরনীতির উৎপত্তি ঘটে প্রথমত যুক্তরাষ্ট্রে 1840 সালে। 1840 সালের দিকে পৌরনীতি বিষয়টি প্রথম অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে মার্কিন নীতি নির্ধারকরা তারা মনে করেন যে শুধুমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সুসংগঠিত বা শক্তিশালী করলেই চলবে না, বরং তারা মনে করেছেন যে একটি সুনাগরিক সৃষ্টি করবার জন্য আমাদের একটি জ্ঞানের বিশেষ শাখা প্রয়োজন, যার মাধ্যমে নাগরিকদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধের বিকাশ ঘটবে। এজন্য তারা উত্তম নাগরিকতার শিক্ষা প্রদানের জন্য, উত্তম নাগরিক গড়ে তোলবার জন্য 1840 সালে
পৌরনীতিকে সাবজেক্ট হিসাবে স্কুলের সিলেবাসে বা স্কুল কারিকুলামে সর্বপ্রথম সংযুক্ত করে। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম পৌরনীতি নামক একটি শিক্ষার বা একটি জ্ঞানের শাখার সৃষ্টি হয়। আমরা আগেই জেনেছি যে পৌরনীতি হচ্ছে একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই বিজ্ঞান পরবর্তী সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এই বিষয়টি স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত হয় এবং পৌরনীতি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণের আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম পৌরনীতির ক্রমবিকাশ সম্পর্কে। এবারে একটু সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে জেনে নেওয়া যাক। সুশাসন প্রত্যয়টি বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। মূলত শাসন শব্দের সঙ্গে সুপ্রত্যয়টি যুক্ত করে সুশাসন শব্দটিকে আলোচনা করা হয়। সুশাসন বা উত্তম শাসন, এই সুশাসন প্রত্যয়টি বর্তমানে আলোচিত হলেও এর উৎপত্তি কিন্তু আজকের দিনে নয়, বরং প্রাচীনকাল থেকেই এর আলোচিত হয়ে এসেছে সুশাসন সম্পর্কে। কিন্তু সেটি তখনকার সময়ে খুব একটি আলোচিত না হলেও আধুনিক যুগে, বর্তমান যুগে দুর্নীতির ক্রমবিকাশের কারণে সুশাসন শব্দটি উৎপত্তি ঘটেছে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থাকে সুসংগঠিত করবার জন্য সুশাসনকে মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয়। যে দেশ যত বেশি উন্নত, যে দেশ যত বেশি গণতান্ত্রিক, সে দেশে তত বেশি সুশাসন রয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। আবার একইভাবে যে দেশে সুশাসন রয়েছে সে দেশে গণতন্ত্র বিকশিত হয়েছে বলে ধারণা করা হয়। আমরা প্রথমেতে দেখি যে কৌটিল্য নামে প্রাচীন ভারতে একজন রাষ্ট্রদার্শনিক ছিলেন, একজন চিন্তাবিদ ছিলেন, যিনি তার অর্থশাস্ত্র নামক একটি গ্রন্থে সর্বপ্রথম এই সুশাসন প্রত্যয়টি আলোচনা করেন। তিনি সরাসরি সুশাসন শব্দটি ব্যবহার না করলেও তার আলোচনার প্রেক্ষিতে সুশাসন ধারণাটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে যে বিষয়গুলোকে আলোকপাত করেছিলেন সেগুলো হচ্ছে, তিনি তার আইনের শাসনের কথা বলেছিলেন, তিনি দায়িত্বশীল প্রশাসনের কথা বলেছিলেন, তিনি দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেছিলেন, যেগুলো বর্তমান সময়ে সুশাসনের যে ইন্ডিকেটর রয়েছে সেই ইন্ডিকেটরে কিন্তু এগুলোকেই সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য হিসাবে বিবেচনা করা হয়। যে একটি রাষ্ট্রে যদি আইনের শাসন পরিলক্ষিত হয় তাহলে ধরে নেওয়া হয় রাষ্ট্রটিতে সুশাসন রয়েছে। এই প্রাচীন ভারতীয় পণ্ডিত কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সুশাসন সম্পর্কিত আলোচনায় তিনি বলেছিলেন যে প্রশাসন হবে জনবান্ধব, প্রশাসন হবে দায়িত্বশীল। যদি কোনো দেশের প্রশাসন দায়িত্বশীল হয় এবং জনবান্ধব হয় তাহলে সেটিতে সুসরকার বা সুশাসন রয়েছে বলে তিনি মতামত প্রদান করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে প্রশাসনকে অবশ্যই দুর্নীতি মুক্ত হতে হবে। যদি দুর্নীতি কোনো প্রশাসনের মধ্যে থাকে বা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকে তাহলে রাষ্ট্রটিতে সুশাসন প্রতিষ্ঠিত হবে না বলে তিনি মনে করেন। এছাড়াও অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে প্রাচীন গ্রিসের যদি প্লেটোর কথা আমরা ধরি, প্লেটো তার আলোচনায়ও বা লেখনীতে গুড গভর্নেন্সের কথা বলেছিলেন। গভর্নেন্স শব্দটি গ্রিক শব্দ কুবেরনাও থেকে এসেছে এবং এই শব্দটির মাধ্যমেই তিনি প্লেটোর উপকর্থে এই সুশাসনকেই ইঙ্গিত করেছিলেন। তাছাড়া রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় প্লেটো ন্যায়ভিত্তিক যে আদর্শ রাষ্ট্র কাঠামোর কথা আলোচনা করেছিলেন তার দ্য রিপাবলিক গ্রন্থে, সেখানেও তিনি রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় যে ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করেছিলেন সেটিও কিন্তু বর্তমান সময়ে সুশাসন সমৃদ্ধ যে রাষ্ট্রের কথা আমরা বলে থাকি সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেছিলেন যে রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক এবং আদর্শ রাষ্ট্র। ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা গেলে জনগণের সার্বিক কল্যাণ
নিশ্চিত হবে। সুশাসন যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানেও জনগণের কল্যাণ নিশ্চিত হবে। যদি আমরা যদিও এই বক্তব্যের মধ্যে যদিও প্লেটো তার বক্তব্যে সরাসরি সুশাসন শব্দটি ব্যবহার করেননি, কিন্তু তার আলোচনার মধ্যে সুশাসনের ইঙ্গিতটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। এরপরে আর এক গ্রিক দার্শনিক এরিস্টটল বা রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তার আলোচনায় তিনি উন্নত জীবনের কথা বলেছিলেন। তিনি রাষ্ট্র কাঠামোর কথা বলতে গিয়ে তিনি একটি প্রত্যয় ব্যবহার করেছিলেন, সেটি হচ্ছে উন্নত জীবন বা গুড লাইফ। এই গুড লাইফের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে রাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন, এবং সে কল্যাণ সাধনটি হতে হবে সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন। এবং উন্নত জীবন এই প্রত্যয়টি বর্তমান সময়ে সুশাসনকেই মূলত ইঙ্গিত করে। এছাড়াও তিনি তার গ্রন্থে দ্য পলিটিক্স গ্রন্থে সংবিধান সম্পর্কে আলোচনা করেছেন। সংবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি সংবিধানকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি সংবিধানকে তিনি বলেছেন দ্য ট্রু কনস্টিটিউশন, এবং আরেকটি আলোচনায় তিনি বলেছেন দ্য পারভার্টেড কনস্টিটিউশন। ট্রু কনস্টিটিউশন বলতে তিনি যে বলেছিলেন সেটি হচ্ছে যে শাসন শুধু শাসকের স্বার্থে পরিচালিত না হয়ে সমাজের সাধারণ জনগণের স্বার্থে পরিচালিত হয়, তাকেই শুদ্ধ প্রকৃতির সংবিধান বা দ্য ট্রু কনস্টিটিউশন হিসেবে বলেছিলেন। এই ট্রু কনস্টিটিউশন যে দেশে রয়েছে, মূলত সে দেশেই সুশাসন রয়েছে বলে আমরা বর্তমানে বলতে পারি। এছাড়াও তিনি আরেকটি বলেছেন বিকৃত সংবিধান বা দ্য পারভার্টেড ফর্ম অফ কনস্টিটিউশন। সেখানে তিনি বলেছিলেন যে শাসন ব্যবস্থায় সমাজের স্বার্থকে উপেক্ষা করে যখন শাসক শুধুমাত্র নিজ স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সে দেশের সংবিধানটিকে তিনি পারভার্টেড ফর্ম অফ কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছেন। এই পারভার্টেড ফর্ম অফ কনস্টিটিউশন এটি দ্বারাই মূলত সুশাসনহীনতাকে তিনি বুঝিয়েছেন। প্রথমটিতে দ্য ট্রু কনস্টিটিউশনে যেমন তিনি সুশাসনকে ইঙ্গিত করেছেন, তেমনি দ্য পারভার্টেড কনস্টিটিউশন কথাটিতেও তিনি সুশাসনহীনতাকে বুঝিয়েছেন। এভাবেই মূলত প্রাচীনকালে মূলত সুশাসন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে বা এটি সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু সেভাবে সুশাসন শব্দটির উৎপত্তি তখন পর্যন্ত হয়নি। এরপরে বিভিন্ন দার্শনিক, যেমন নাম বলা যেতে পারে টমাস হবস, জন লক, জন রুশো, এছাড়াও বিভিন্ন ধরনের তাত্ত্বিকগণ, তারা তাদের আলোচনা যে আলোচনা করেছেন, সে আলোচনার বা রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে যে আলোচনা করেছেন, নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে তারা মূলত সুশাসনকেই ইঙ্গিত করেছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সুশাসন শব্দটির হয়তো বর্তমান সময়ে খুব বেশি আলোচিত হলেও বা এটিকে সবচেয়ে প্রাধান্য দিলেও অতীতে এর আলোচনা ছিল। কিন্তু বর্তমানে সুশাসন সম্পর্কিত যে ধারণা আমরা জানি বা গুড গভর্নেন্স সম্পর্কে আমরা জানি, সেটির উৎপত্তি মূলত বর্তমান সময়ে ঘটেছে বিশ্বব্যাংকের হাত ধরে। 1980 সালের দিকে বিশ্বব্যাংক সর্বপ্রথম এই প্রত্যয়টি নিয়ে আলোচনা করে। এই প্রত্যয়টি আলোচনা করার আগে তারা 1970 থেকে 90 সালের মধ্যে আফ্রিকা অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক হারে কমে যায়। এটি ছিল একটি মূল কারণ, যে তারা অনেক অর্থনৈতিক সংস্কার, ঋণ এসব দিয়েও তারা এই আফ্রিকার অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারছিল না। তখন তারা একটি গবেষণা করে এবং গবেষণার মাধ্যমে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে, যে প্রতিবেদনটির নাম সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 1991। এই প্রতিবেদনে তারা সর্বপ্রথম বলে যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতি প্রণয়ন করে উন্নয়নের সমস্যা সমাধান করা সম্ভব নয়, বরং একটি দেশকে উন্নত এবং প্রবৃদ্ধি আনতে গেলে সে দেশটিতে যে মানদণ্ডটি প্রয়োজন বা যেটিকে প্রথমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, সেটিকে তারা গুড গভর্নেন্স বা সুশাসন হিসেবে অভিহিত করে, যে এই দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে হলে প্রথমেই সুশাসন স্থাপন করতে হবে। সুশাসন ছাড়া কখনোই এই দেশগুলোতে উন্নয়ন সম্ভব নয়। বিশ্বব্যাংকের ধারণায় সুশাসনের ছয়টি সূচকের কথা তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করে। সূচকগুলো হচ্ছে প্রথমতেই জবাবদিহিতা বা ব্যক্তি বক্তব্য প্রকাশের স্বাধীনতা, ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির কথা তারা বলেন। এছাড়া
এছাড়া তারা আর একটি বলেন, সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার রয়েছে। একটি দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে দেশটিতে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তারপরে আরেকটি তারা বলেছে ইন্ডিকেটর বা সূচক, সেটি হচ্ছে কার্যকারিতা বা ইফেক্টিভনেস। এরপরে নিয়ন্ত্রণের মানটি কেমন সেটি সম্পর্কে তারা একটি সূচক হিসেবে এটিকেও তারা নিয়েছেন। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি সূচক সেটি হচ্ছে আইনের শাসন। যদি কোনো রাষ্ট্রীয় কাঠামোতে আইনের শাসন না থাকে তাহলে দেশটিতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং দুর্নীতির কারণে এই দেশগুলোকে, অর্থাৎ সাবসাহারা অঞ্চলে যে আফ্রিকার দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে ভঙ্গুর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুর্নীতি। অর্থাৎ এই দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে জাতিসংঘ এই সুশাসন সম্পর্কে আলোকপাত করে। তারা সুশাসন ধারণাটিকে গুরুত্ব আরোপ করে এবং তারাও সুশাসনের বিভিন্ন ইন্ডিকেটর আরোপ করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতা, কার্যকারিতা, এরকম আরও কিছু তারা ইন্ডিকেটর প্রকাশ করে তাদের প্রতিবেদনে। এবং প্রতিটি দেশে গণতন্ত্রকে সুসংহত করতে সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করে। এছাড়া ইউএনডিপিও সুশাসন উপরে গুরুত্ব আরোপ করে। তারা তাদের আলোচনায় সুশাসনকে গুরুত্ব আরোপ করেছে। অর্থাৎ আমরা আমাদের আলোচনায় একটি বিষয় সুস্পষ্ট হলো যে পৃথিবীর যে কোনো দেশের সরকার সবসময় প্রত্যাশা করে যে তার দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। কিন্তু এই সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য নাগরিক অধিকারকে নাগরিকের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার অত্যন্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তা থেকেই এবং এই দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই মূলত সুশাসন ধারণাটি এখন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তোমাদের পৌরনীতি বিষয়টি আগে শুধুমাত্র পৌরনীতি হিসাবে থাকলেও পরবর্তী সময়ে পৌরনীতির সঙ্গে সুশাসন শব্দটি যুক্ত করে তোমাদের এই আলোচ্য বিষয়টি পৌরনীতি এবং সুশাসন হিসাবে অভিহিত করা হয় বা নির্ধারণ করা হয়। এজন্য তোমাদের বর্তমানে যে বিষয় তোমরা পাঠ করবে সে বিষয়টির নাম পৌরনীতি ও সুশাসন। এভাবে অতীতকাল থেকে এ পর্যন্ত পৌরনীতি এবং সুশাসন এই বিষয়টি বর্তমান সময়ে একটি আলোচ্য বিষয় বা জ্ঞানের বা বিজ্ঞানের সৃষ্টি হয়েছে এবং এটি বর্তমানে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান বা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে অভিহিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী দিন আবারও ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।